স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনুবাস। এবারে জানাবো খবরে বিস্তারিত। 226টি মামলা হয়েছে, 226 জনকে মামলার লাইসেন্স পেয়েছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন অডিও বক্তব্যের ফরেনসিক প্রমাণ মিলেছে বলে দাবি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। একই সঙ্গে ট্রাইব্যুনালের বিচার কাজ বাধাগ্রস্ত করা হচ্ছে এবং হুমকি দেওয়ার অভিযোগে এবার শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে বলেও জানান প্রসিকিউশন। গত 13 জানুয়ারি প্রসিকিউশনের কাছে এই অডিও ক্লিপটি আসার পর ফরেনসিককে পাঠানো হয়। এর আগে জুলাই আগস্ট হত্যার নির্দেশের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেশ কিছু অডিও ক্লিপ তদন্ত সংস্থার হাতে এসেছে বলে আদালতকে জানায় রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে ওইসব অডিও ক্লিপ এর ফরেনসিক টেস্টের নির্দেশ দেয় বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে আরও জানাতে ট্রাইব্যুনালের প্রাঙ্গণ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, সেখানকার কি পরিস্থিতি এবং কি জানতে পারলেন আমাদেরকে জানাবেন। আপনি জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ কিন্তু শুরু হয়েছে। আমরা জানি জুলাই আগস্টের অভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর কিন্তু বিভিন্ন সময় তার কিন্তু বিভিন্ন অডিও ক্লিপ কিন্তু প্রকাশ হয়েছে। এইগুলো আসলে সত্য কিনা এগুলোর কিন্তু যেহেতু এখন এআই একটা বিষয় আছে, সেই বিষয়গুলো কিন্তু পরিষ্কার করার জন্যই কিন্তু ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছিল। এর মধ্যে একটা অডিও 226 জনকে হত্যা যে মামলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে, তার যেই অডিও ক্লিপটা প্রকাশ হয়েছিল যে তিনি 226 জনকে হত্যা লাইসেন্স পেয়েছেন, সেটার কিন্তু তথ্য প্রমাণ মিলেছে সিআইডির ফরেনসিক বিভাগে। সেইটা কিন্তু আজকে আদালতে উপস্থাপন করা হয়েছে এবং তার বিষয়ে শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু আদালত অবমাননার বিরুদ্ধেও কিন্তু একটা মামলার প্রক্রিয়া চলছে। আমরা জানতে পেরেছি যে তিনি বিভিন্ন সময় বিভিন্ন যে অডিও ক্লিপগুলো প্রকাশ করেছেন সেগুলো কিন্তু ফরেনসিকে কিন্তু পাঠানো হয়েছিল। এর মধ্যে একটা আজকে প্রকাশ পেয়েছে, যেটা আজকে সত্যতা মিলেছে প্রসিকিউশন বিভাগে, সেটি কিন্তু আজকে আমরা জানতে পেরেছি। তবে এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্রিফিং কথা বলে নেই, কোনো আইনজীবীও কথা বলে নেই। তবে এরকম আরও যতগুলো অডিও আছে যেগুলো অতীতে প্রকাশ করা হয়েছিল বা প্রকাশ পেয়েছে, সেগুলোরও কিন্তু যাচাই বাছাই চলছে। আপনি জানেন যে যেহেতু যে কেউই অডিও এখন নকল করার একটা প্রক্রিয়া আছে এআই প্রযুক্তি দিয়ে, সেই বিষয়টা যেন একদম যথাযথ প্রক্রিয়া না হলে বা সত্যতা না মিলে কিন্তু অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু সেটা আসবে না। যার কারণে কিন্তু এই প্রক্রিয়াটা কিন্তু এর আগে কিন্তু চলে নেই। যেহেতু আজকে একটা অডিও ক্লিপের সত্যতা প্রমাণ পেয়েছে, তার কারণেই কিন্তু আজকে তার বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু আদালত অবমাননার একটা মামলার কথা রয়েছে এবং এর আগে কিন্তু বিচারপতি গোলাম মুর্তজার একটা বেঞ্চ কিন্তু সেই অডিও প্রকাশের সত্যতা যাচাইয়ের জন্য কিন্তু ফরেনসিক বিভাগে কিন্তু পাঠাতে বলেছিলেন, যার ফলশ্রুতিতেই কিন্তু সেটা আজকে প্রমাণ পেয়েছে অপরাধ ট্রাইব্যুনাল এবং সেটার বিষয়ে কিন্তু আজকে তারা কথা বলেছেন। যদিও এই বিষয়ে আমরা আনুষ্ঠানিকভাবে কেউ কথা বলে নেই, আমরা আমাদের সূত্র আসলে তাদেরকে এই কথাগুলো জানিয়েছেন এবং এই বিষয়গুলো নিয়েই কিন্তু কিছুক্ষণের মধ্যে হয়তো আনুষ্ঠানিকভাবে কিন্তু অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু প্রসিকিউশন কথা বলতে পারবেন। এখন পর্যন্ত অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। তাসনাবা। জি ফরহাদ, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। লন্ডনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা প্রায় শেষ পর্যায়ে, শিগগিরই তিনি দেশে ফিরবেন, এ কথা জানিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। আজ হাইকোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। জনাব তারেক রহমান সাহেব অফকোর্স ওনার আশার প্রতি মানুষের যে আগ্রহ, সেই আগ্রহের প্রতি সম্মান আছে, তিনি যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা প্রায় সম্পন্ন হয়েছে এবং চিকিৎসকদের পরামর্শক্রমে সহসাই তিনি দেশে ফিরবেন ইনশাআল্লাহ, আমরা সেই প্রত্যাশাতেই আছি। রাজধানীর যাত্রাবাড়ী এবং ভাটারা থানার পৃথক 2 হত্যা মামলায় সালমান এফ রহমান এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া বাড্ডা থানায় হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হকের 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বুধবার ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করা হলে শুনানি শেষে এই আদেশ দেন বিচারক। একই সাথে এদিন রাজধানীর বিভিন্ন থানার হত্যা ও হত্যা চেষ্টা মামলায় আনিসুল হক, সালমান এফ রহমান, সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বিপদে একসাথে থাকার মতো যে কোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকলে দেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। 2024 সালে ফেনী সহ 4 জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ঘর হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিপদগ্রস্ত মানুষের পাশে থাকাই সরকারের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি। 2024 সালের আগস্ট ও সেপ্টেম্বরে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয় ফেনী, নোয়াখালী সহ 4 জেলা, যাতে ধ্বংস হয় বহু বাড়িঘর, ঘটে হতাহতের ঘটনাও। তাৎক্ষণিক সম্মিলিতভাবে খাদ্য সংকট এড়ালেও আবাসন সমস্যায় থাকে বহু পরিবার। তাদের মাথাগোঁজার ঠাঁইয়ের জন্য একটি বিশেষ আবাসন প্রকল্প হাতে নেয় সরকার, যার বাস্তবায়ন করে সেনাবাহিনী। সেই প্রকল্পে 300 পরিবারের কাছে ঘর হস্তান্তর করা হয় বুধবার। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, যে কোনো দুর্যোগে একসাথে থাকতে হবে, তাতে এগিয়ে যাবে দেশ। দেশের মানুষ আপনাদের পাশে দাঁড়িয়ে যে সাহস জুগিয়েছে, সেই সাহস সবসময় মনের মধ্যে ধারণ করবেন এবং দেশের মানুষ আপনাদের সঙ্গেই থাকবে। এই সহমর্মিতা দেশের সকল মানুষের মধ্যে এবং সকল প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়লেই আমরা একটা সাহসী এবং স্বনির্ভর জাতি হিসেবে গড়ে উঠতে পারব। প্রধান উপদেষ্টা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে থাকা সরকারের দায়িত্ব। ঠিক বুঝতে পারছিলাম না এই জায়গাতে কি বন্যা হবে, কারণ এটা স্বাভাবিক বন্যা ছিল না। অন্যান্য বছরে যেসব জায়গায় বন্যা হয়, এটা সম্পূর্ণ ভিন্ন জায়গার বন্যা। দেশের সরকার হিসেবে এই দুঃসময়ে আমাদের পাশে থাকা, আপনাদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব, মানবিক দায়িত্ব ছিল। এই দুর্দিনে আপনাদের পাশে থাকতে পেরে আমরাও স্বস্তি বোধ করছি যে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পেরেছি। মাথাগোঁজার জায়গা হয়েছে, এবার সন্তানদের পড়াশোনার ব্যবস্থা করে এগিয়ে নিতে মনোযোগী হবার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। যেহেতু এখন মাথাগোঁজার মতো একটা ব্যবস্থা হয়েছে, এখন একই সাথে আপনাদের সন্তানদের উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার দিকেও নজর দিতে হবে। তাদেরকে ভালো মতো পড়াশোনা করাবেন, যাতে ভবিষ্যতে তারা ভালো মানুষ, ভালো নাগরিক এবং ভালো উদ্যোক্তা হতে পারে। প্রধান উপদেষ্টা জানান, মোট বরাদ্দের অর্ধেক খরচে নির্মাণ হলেও মানসম্মতভাবেই তৈরি করা হয়েছে ঘরগুলো। এতে করে সৎভাবে কাজ করার দৃষ্টান্ত স্থাপন হয়েছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। সৎভাবে করার যে দৃষ্টান্ত স্থাপন করলেন। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। আগামী অর্থ বছরের বাজেট বাস্তবসম্মত এবং বাস্তবায়নযোগ্য হবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শ কমিটির 45তম সভায় কথা বলেন তিনি। জানান, IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের কাছে সরকার নিজের জন্য যাচ্ছে না, বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানোর জন্য যাচ্ছে। বেসরকারি খাতকে এগিয়ে নিতে সরকার সব ধরনের চেষ্টা করছে। কর অবকাশ ধারণা থেকে বের হয়ে রাজস্ব আহরণ বাড়াতে হবে। কর দিলে সমাজ এবং দেশের উপকার হবে বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। আমাদের বাজেটের এইবারের বাজেটের মূল উদ্দেশ্যটা হলো আমরা একটু প্র্যাগম্যাটিক একটা বাজেট করবো, বাস্তবসম্মত ইমপ্লিমেন্ট করতে পারবো এবং আমরা শপিং লিস্ট বা উইশ লিস্টের উপর ডিপেন্ড করবো না। অনেক কিছু করিব, তারপরে সেটা ইম্প্যাক্টটা কি হবে সেটা আমরা না থাকলেও আমরা আশা করি যে আমাদের একটা মূল্যায়ন করবে। এটা দৃষ্টি রেখে কিন্তু আমরা বাজেটটা করতে যাচ্ছি। শ্রমিকদের মান উন্নয়নে কাজ করছে সরকার। সকালে সচিবালয়ে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য এবং সেফটি দিবস উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলনে কথা জানান শ্রম উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন। তিনি জানান, শ্রমিকদের সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করতে চায় সরকার। কর্মসংস্থান অধিদপ্তর তৈরি হলে সেসব কাজ আরও সহজতর হবে বলে জানান উপদেষ্টা। সংবাদ সম্মেলনে জানানো হয়, মে দিবসের সকালে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে একটি র্যালি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হবে। সেখানেই হবে মূল আয়োজন। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ডিবিসির সঙ্গে থাকুন।